হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 7 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। আজকে এই 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশানটা দিয়েছিলাম সেই সাজেশানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি লেখো। এই প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। আর তোমাদের যে 7 নম্বর অধ্যায়ের সাজেশান দিয়েছিলাম সেখানে আর একটা প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের বাকি থাকবে। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশ কী ছিল? এই বড় প্রশ্নটা পরের ক্লাসে আমি আলোচনা করব। আজকের ক্লাসে 7 নম্বর অধ্যায় থেকে তাহলে যে প্রশ্নটা আলোচনা করছি, ভারতবর্ষে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যা, এই প্রশ্নটা, এবং 8 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ আজকের ক্লাসে আমি আলোচনা করে দেব। সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, তোমাদের যে নোটটা তোমরা পাবে, নোটে কোনো সমস্যা বুঝলে বা কোথাও বোঝার সামান্যটুকু সমস্যা হলে তোমরা আবারও জানাবে, তোমাদের সেই পার্টটা আবার বুঝিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এইরকম ক্লাস সপ্তাহে 2টো করে হয়। অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। যাই হোক, আজকের ক্লাসটা ভালো করে বুঝে নাও। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যা। প্রথমে তোমাদের লিখতে হবে, বর্তমানে আমাদের দেশে কারিগরি শিক্ষার বিশেষ বিকাশ ঘটলেও, কি বললাম, বর্তমানে আমাদের দেশে কারিগরি শিক্ষার বিশেষ বিকাশ ঘটলেও এই শিক্ষা কিভাবে বাস্তবসম্মত ও কার্যকর করে তোলা যায় সেই নিয়ে বিভিন্ন সমস্যা আছে। সেগুলি হলো, এবারে সমস্যাগুলো আলোচনা করব। তাহলে কি কেমনভাবে শুরু করছো, যে বর্তমানে আমাদের দেশে কারিগরি শিক্ষার বিশেষ বিকাশ ঘটলেও এই শিক্ষা কিভাবে বাস্তবসম্মত ও কার্যকর করে তোলা যায় সে নিয়ে বিভিন্ন সমস্যা আছে। সেগুলি হলো, 1 নম্বর সমস্যা হচ্ছে সামাজিক মনোভাব। 1 নম্বর সমস্যা কি বললাম, সামাজিক মনোভাব। এখানে 8টা পয়েন্ট আমি আলোচনা করেছি সমস্যা, ঠিক আছে। সামাজিক মনোভাবে কি লিখবে, যে এখনও পর্যন্ত ভারতবর্ষের বেশিরভাগ মানুষই এই শিক্ষাকে নিচু নজরে দেখে। জনসচেতনতার এই অভাবকে দূর করতে হবে। তাহলে কি, জনসচেতনতার অভাবকে দূর করতে হবে। এই শিক্ষাকে কি এখনো মানুষ মানে কি নিচু চোখে দেখে, যে এই ভোকেশনাল পড়া, এই কারিগরির আমি একটা তোমাদের উদাহরণ দিলাম, ভোকেশনাল করা, আইটিআই করা থেকে এমএ বিএ করা, এইগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, ঠিক আছে। তারপরে 2 নম্বর সমস্যা হচ্ছে সুপরিকল্পনার অভাব। কি বললাম, সুপরিকল্পনার অভাব। আমাদের দেশে যে সমস্ত শিল্প রয়েছে সেই শিল্পে কী ধরনের দক্ষ মানুষ প্রয়োজন সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তাহলে কি বললাম, আমাদের দেশে যে সমস্ত শিল্প রয়েছে সেই শিল্পে কী ধরনের দক্ষ মানুষ প্রয়োজন সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আর এই পরিকল্পনার অভাব কারিগরি শিক্ষার অন্যতম সমস্যা। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উপযুক্ত প্রশাসকের অভাব। কি বলছি, উপযুক্ত প্রশাসকের অভাব। এখানে লিখতে হবে তোমাদের, দক্ষ দক্ষ ম্যানেজমেন্টের অভাবে আমাদের দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নত মানের শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে। তাহলে কি বললাম, দক্ষ ম্যানেজমেন্টের অভাবে আমাদের দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলি উন্নত মানের শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে। এর ফলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এই গেল তোমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট তোমরা লিখবে, উপযুক্ত শিক্ষকের অভাব। এই ধরনের শিক্ষায় শিক্ষকদের বেতন অত্যন্ত কম হওয়ায় দক্ষ শিক্ষক পাওয়া কঠিন। অত্যন্ত বেতন খুব কম, সেই জন্যে দক্ষ শিক্ষকও পাওয়া যায় না। তারপরে পরের সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। 5 নম্বর পয়েন্ট, ভাষাগত সমস্যা। এখানে তোমাদের লিখতে হবে, বৃত্তি ও কারিগরি শিক্ষার অন্যতম সমস্যা হলো ভাষাগত সমস্যা। এই শিক্ষার বইগুলি ইংরেজি ভাষায় লেখা। তাহলে কি বললাম, এই শিক্ষার বইগুলি কি ইংরেজি ভাষায় লেখা, ফলে শিক্ষার্থীদের বোঝাতে সমস্যা হয়। ভাষার সমস্যা কেন, ইংরেজিতে লেখা, শিক্ষার্থীদের বোঝাতে সমস্যা হয়। তারপরের পয়েন্ট, পরের সমস্যা 6 নম্বর পয়েন্ট, অর্থাভাব মানে অর্থের অভাব। এখানে লিখতে হবে, আধুনিক যুগ হলো প্রযুক্তির যুগ, আর এই উন্নত প্রযুক্তির জন্য
প্রচুর অর্থের প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অর্থের অভাবে পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কশপ ও ল্যাবরেটরি না থাকায় শিক্ষার্থীরা অত্যাধুনিক জ্ঞান লাভ করতে পারছে না। যে আমাদের অর্থের অভাব আছে বলে দেশে পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কশপ তৈরি করা যাচ্ছে না, অর্থাৎ যেখানে হাতে কলমে শিখবে ছাত্রছাত্রীরা, এবং ল্যাবরেটরিও পর্যাপ্ত পরিমাণে নেই। এটা একটা সমস্যা। 7 নম্বর সমস্যা অর্থাৎ 7 নম্বর পয়েন্ট তোমাদের লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। ঠিক আছে, এখানে লিখবে এই ধরনের পৃথক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যাপ্ত পরিমাণে গড়ে তোলা সম্ভব হয়নি। যতটা দরকার ততটা গড়ে তোলা কিন্তু সম্ভব হয়নি। তারপর 8 নম্বর যে সমস্যা অর্থাৎ 8 নম্বর পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে প্রশিক্ষণের অভাব। এখানে তোমাদের লিখতে হবে কর্মরত শিক্ষকদের শিক্ষকতা চলাকালীন প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা নেই। যারা টিচারি করছে অর্থাৎ যারা শিক্ষক তারা যে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ নেবে অর্থাৎ ট্রেনিং নেবে সেরকম কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে শিক্ষক অবগত না হয় শিক্ষার্থীরাও তা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষার্থীরাও সেটা জানতে পারছে না। এবারে উপসংহারে তোমরা লিখবে যাদের মেধা উচ্চশিক্ষার জন্য নয় তাদের জন্য দক্ষতার বিকাশ হতে পারে কারিগরি শিক্ষার মাধ্যমে। এর জন্য সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। এই ছিল এই বড় প্রশ্নর আলোচনা। এবারে তোমাদের আমি ছোট প্রশ্ন অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে 10টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তার আগে আবারও বলে রাখি এই রকম ধরনের ক্লাস সপ্তাহে 2টো করে পেতে হলে তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশান নিতে হবে। ফিস খুব সামান্য রাখা হয়েছে, মাসে 200 টাকা করে, এবং সেক্ষেত্রে তোমরা সমস্ত পিডিএফ নোটও পাবে। ক্লাসের যত পিডিএফ নোট সেগুলোও তোমরা পাবে। সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু সেক্ষেত্রে প্রোভাইড করা হবে। যাই হোক, 8 নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে 10টা প্রশ্ন আজকের ক্লাসে আমি আলোচনা করছি। শোনো, যে প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল? আমি অপশানগুলো আর বলছি না, বেকার দেরি হবে, ডাইরেক্ট অ্যান্সার বলছি। 12টি ছিল। কি বললাম? জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল? 12টা অধ্যায় ছিল। পরের প্রশ্ন 2 নম্বর, এডুকেশন কোয়ান্টিটির কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত? অ্যান্সার হচ্ছে 4র্থ অধ্যায়ভুক্ত। তারপরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? 21শে এপ্রিল প্রকাশিত হয়। তারপরে 4 দাগের প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখবে। এই 4 দাগের প্রশ্নটা এইচএস 2019-এ একবার এসেছে। প্রশ্নটা কি? জাতীয় শিক্ষানীতি 1986-র প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হলো কি? অ্যান্সার হবে 10+2+3। অ্যান্সারটা কি বললাম? 10+2+3। পরের প্রশ্ন, সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ? অ্যান্সার হবে কোঠারি কমিশনের। তারপরের প্রশ্ন স্টার দিয়ে রাখবে, 2015 সালে এইচএস পরীক্ষায় এসেছে। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে জাতীয় শিক্ষা কমিশন 1986। পরের প্রশ্ন স্টার দিতে হবে, এইচএস 2018 সালে পড়েছে। প্রশ্নটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? অ্যান্সার হবে প্রাথমিক স্তরের। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? প্রাথমিক স্তরের। তারপরের প্রশ্ন, এটাও স্টার দিতে হবে, এইচএস 2017 সালে এসেছে। বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে? বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 18 সালে এবং 16 সালে দুবার এইচএস পরীক্ষায় এসেছে। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? নবোদয় বিদ্যালয়ের অপর নাম পেস সেটিং স্কুল। পেস পয়কা দন্তেস্ব, পেস দন্তেস্ব ইকার টয় হস্যই অনস্কর, সেটিং স্কুল। এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, ক্লাসটা দেখে কোনো প্রশ্নের অ্যান্সার
যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপে SMS করবে, তোমাদের সেইটুকু পার্ট আবার বুঝিয়ে দেওয়া হবে।